খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে আগামীকাল ভোরে। দুই দল প্রথম সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে। সেই টেস্ট নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক ভাই, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ইশতিয়াক ভাই, আমরা এর আগেও বাংলাদেশ যখন প্রথমবার অস্ট্রেলিয়ায় পা রাখে তখনও আমরা একদিন আপনার সঙ্গে শো করেছিলাম। আমরা বলছিলাম এই দলের শক্তি দুর্বলতাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এর মধ্যে বাংলাদেশ দল সেখানে পৌঁছেছে, প্র্যাকটিস করেছে, প্রস্তুতি ম্যাচও খেলেছে, তারপর আবার প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। আগামীকাল শুরু হচ্ছে। এই যে একটা লম্বা প্রস্তুতি নেওয়ার সুযোগ বাংলাদেশ দল পেল, প্রস্তুতি ম্যাচও খেললো, বাংলাদেশ আসলে কতটুকু প্রস্তুত হতে পারলো এরকম একটা বিগ ম্যাচের আগে? ধন্যবাদ। অস্ট্রেলিয়া মাইটি সাইড, এখন তাদের নিজের মাটিতে অস্ট্রেলিয়ান বিশেষ করে এই ফাস্ট বোলারসদের মোকাবেলা করাটা আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। মিচ স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হেজেলউডের যে কম্বিনেশনটা, আমার মনে হয় একটা দুর্ধর্ষ বোলিং অ্যাটাক, বিশ্বের যে কোনো বোলিং অ্যাটাককে কাবু করার মতো একটা বোলিং অ্যাটাক। সেদিকে বাংলাদেশের 23 ইয়ার্স মানে 23 বছর পরে অস্ট্রেলিয়াতে খেলতে আসা প্রথম যে একটা প্র্যাকটিস ম্যাচ ছিল, সেটাও তো আমরা দেখেছি যে রেজাল্টটা কী হয়েছে। বাট আমার মনে হয় যে বাংলাদেশ টেস্ট ম্যাচ বাই নাও অনেক খেলেছে। সো সেই একটা অনেক প্রায় 100 টেস্ট ম্যাচ নিয়েও খেলতে নামছে, এরকমও প্লেয়ার্স আছে আমাদের দলে আছেন। তো সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে হবে, সেই অভিজ্ঞতাটাকে স্ট্রেংথ হিসাবে মেনে মোকাবেলা করতে হবে। বুঝলাম না হয় দেয়ার উইল বি চ্যালেঞ্জেস, এটা টেস্ট ক্রিকেটে তো থাকবেই। তো এটাতে ভয় পেলেও চলবে না এবং এটাতে লেজ গুটিয়ে থাকলেও হবে না। অ্যাবসলিউটলি। সো পজিটিভ ফ্রেম নিয়েই খেলতে হবে। এবং রিসেন্টলি আমরা ইন্ডিভিজুয়ালি প্লেয়ার্সরা কিন্তু ভালো ক্রিকেট খেলেছে। টেস্ট ক্রিকেটে খেলেই তো আজকে এই একটা পর্যায়ে এসছে যেখানে আমাদের আশাটা অনেক বেড়ে গেছে। সুতরাং আমি ইয়েস, এর মধ্যে পজিটিভস খোঁজার চেষ্টা করছি। অনেক নেগেটিভস রয়েছে, বাট এর মধ্যে পজিটিভস খোঁজার চেষ্টা করছি। খালি একটা জায়গায় গিয়ে হোঁচট খাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের ওপেনিং ব্যাটিং। আমাদের ওপেনিং ব্যাটিংয়ের যে কম্বিনেশনটা, সেটাই আমার ভয়। তানজিদ তামিম, সাদমান ইসলাম অ্যান্ড বোধ করি সৌম্য সরকারকে হয়তো চেষ্টা করতে। তানজিদ তামিমকে এখানে খেলানোর, তানজিদ তামিমকেও যদি খেলায়, কোনো বেটার কিছু পাচ্ছি না। আমি সৌম্য সরকারের কথা এই জন্য বললাম, আমি সৌম্য সরকারকে এক্সপেক্ট করবো এই জন্য, বিকজ হি ইজ মোর এক্সপিরিয়েন্সড। হি হ্যাজ টেস্ট ক্রিকেটে তার ভালো 150 রানের মতো রয়েছে লাস্ট নিউজিল্যান্ড টোরে। বিসাইডস দ্যাট ম্যাগনিফিসেন্ট 169 যেটা সে ওয়ানডেতে খেলেছিল। এবং টেস্ট ক্রিকেটে তার আমার মনে হয় প্রায় 30-এর কাছাকাছি গড়ে তার টেস্ট অ্যাভারেজ। ওকে, 4-5 বছর পরে আসছে খেলতে। লাস্ট ডোমেস্টিক ক্রিকেটও তার ভালো ছিল। খালি একটা কি, তানজিদ তামিম কোথায় অ্যাডভান্টেজটা তার, সে ওয়ানডে ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে রিসেন্টলি খেলা মোস্ট কনসিস্টেন্ট প্লেয়ার, রাইট, ভেরি প্রমিসিং প্লেয়ার। সেটাই কিন্তু একটা কনসিডারিং ফ্যাক্টর। তাছাড়া কিন্তু তানজিদ তামিমকে আমি আর কি কারণে তাকে খেলানো যেতে পারে, এটি একমাত্র। বাট যদি আমি সৌম্য সরকারকে এগিয়ে রাখতে চাইবো এইসব কারণে যেগুলো আমি কথা বললাম। হাউএভার সাদমান ইসলাম ইজ ইয়ার অনলি আদার প্লেয়ার। কতখানি ওর উপরে ভরসা করা যায়, লেট আস গিভ হিম টাইম। ইয়াং প্লেয়ার, ইয়েস, রিসেন্ট টাইমসে সে হি ইজ দি অনলি আদার কনসিস্টেন্ট ওপেনিং ব্যাটসম্যান। কনসিস্টেন্ট নট ইন টার্মস অফ স্কোর, কনসিস্টেন্ট ইন টার্মস অফ প্লেইং ফর দি সাইড। এইটাই হচ্ছে গিয়ে আমাদের আমার মনে হয় গ্লেয়ারিং একটা উইকনেস। মানে ওপেনিংটাই হচ্ছে আমাদের বড় কনসার্নের কারণ। আমরা শুরুই করব একটা টেনশন নিয়ে। এবং যে জিনিসটা নিয়ে লাস্ট একটা প্রোগ্রামে যখন এসেছিলাম তখন বলছিলাম যে আমি তখন মাহমুদুল হাসান জয়কে নিয়ে অনেক উচ্চবাচ্য আমার ছিল, বাট লেটস ফরগেট দ্যাট। এখন এই টিম নিয়ে তখন লিটন দাস কিন্তু ছিল না। এখন লিটন দাস হ্যাজ কাম ইন টু দ্য সাইড টু রিএনফোর্স দ্য সাইড। সো সেই দিক দিয়ে আমি মনে করি যদি ওপেনিংয়ে একটা থাকলেও, এখন লিটন দাস ফর দ্য ফার্স্ট টাইম টেস্ট ম্যাচ খেলছে অস্ট্রেলিয়াতে।
আমি বলবো না এই টিমে যারা আছে সবাই ফর দ্য ফার্স্ট টাইম খেলছে, হ্যাঁ, ইভেন মুশফিকুর রহিম। রাইট, এবং হি ইজ প্লেড ফ্যান্টাস্টিক টেস্ট ক্রিকেট। এবং আমার মনে হয় না যে প্লেয়ার্স লাইক শান্ত কিংবা মুশফিক কিংবা লিটন দাস কিংবা মেহেদী হাসান মিরাজের জন্য ভয়াবহ কোনো একটা বোলিং অ্যাটাক আমি মনে করি না। তারা এদের এর থেকেও কঠিন অবস্থায় মানে টিমের কঠিন অবস্থার থেকে ভালো ভালো বোলিং অ্যাটাকের এগেনস্টে প্রতিকূলতার মধ্যে দিয়ে বেরিয়ে গিয়ে টেস্ট ম্যাচ জিতে এসছে। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাট দিস বোলিং অ্যাটাক, ফিয়ারসাম বোলিং অ্যাটাক উইল বি বিগ ফ্যাক্টর ফর এখন কথা হচ্ছে যে যেই সব স্ট্রেংথস আমাদের আছে সেটা যদি তারা অ্যাপ্লাই করতে পারে, তারা টেস্ট ক্রিকেট ইজ অল অ্যাবাউট অ্যাডজাস্টিং। যদি তারা সেই তাদের অ্যাপ্লাই করে অ্যাডজাস্ট করে তাদের স্কিলসটাকে যদি ম্যাক্সিমাইজ করতে পারে, আমি মনে করি যে দিস টেস্ট ম্যাচ কুড বি মেড ইন্টারেস্টিং ইফ নট এনিথিং এলস। আমরা সবাই সেটাই আসলে আশা করব যে একটা ইন্টারেস্টিং টেস্ট ম্যাচ বাংলাদেশ উপহার দিক। কিন্তু প্রস্তুতি ম্যাচটা যেমন হলো, আমরা দেখলাম অস্ট্রেলিয়া থার্ড টায়ারের একটা টিম, সেখানে ন্যাশনাল টিমে খেলা 2-1 প্লেয়ার ছিলেন, জশ ইংলিশ ছিলেন, 2-1 প্লেয়ার ছিলেন, কিন্তু এরা রেগুলার টিমের প্লেয়ার না। কিছু কিছু প্লেয়ার ছিল লাইক ক্যাম্পবেল থমসন, যিনি পরের ইনিংসে বাংলাদেশকে একেবারে ধসিয়ে দিলেন, 8 উইকেট নিলেন। তার ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার এক্সপিরিয়েন্স হচ্ছে মাত্র 1 ম্যাচের। এই বছরই তিনি প্রথম একটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন, তিনিই বাংলাদেশের এগেনস্টে 8টা উইকেট নিয়েছেন। এবং সেই দলের কাছে বাংলাদেশ 3 দিনের টেস্টে, মানে 3 দিনের প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশ তাদের ফুল স্ট্রেংথ নিয়ে তাদের সঙ্গে 2 দিন আর একটা সেশনের অর্ধেক সময়ের মধ্যে ইনিংস ব্যবধানে হেরে গেল। এরকম একটা প্রস্তুতি ম্যাচ খেলার পরে আমরা কি আসলে আশা করতে পারি মেইন টিমের এগেনস্টে বাংলাদেশ দল ইন্টারেস্টিং কিছু করবে? উপায় নেই, ইউ হ্যাভ টু কুইকলি গেট আপ ফ্রম, পরে সাথে সাথে উঠে যেতে হবে। এখানে দের ইজ নো টাইম টু লুক ব্যাক। যেটা গেছে গেছে, শান্ত যেটা তার ইসেতে বলছিল, যেটা হোয়াট ইজ গন ইজ গন। নাও উই হ্যাভ টু ফেস দ্য বিগ চ্যালেঞ্জ। আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে এত কিছু নেগেটিভের মধ্যে কিছু তো একটা পজিটিভ বের করতে হবে। সে পজিটিভিটিটা কি? সেটা হচ্ছে যে এই যে আমরা রিসেন্টলি যে টেস্ট ম্যাচেস খেলেছি, খারাপ অবস্থায় পাকিস্তানে গিয়েও, এই পাকিস্তানের এগেনস্টেও, এবং আমরা যদি দেখি ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টেও, আমরা কিন্তু খুব খারাপ ভালো অবস্থা থেকে যে টেস্ট ম্যাচ জিতেছি তা না, আমরা খারাপ অবস্থার থেকে টেস্ট ম্যাচ বের করে এনেছি এগেনস্ট গুড বোলিং অ্যাটাক। ওয়েস্ট ইন্ডিজে গিয়েও ওই বোলিং অ্যাটাকের এগেনস্টে উই ওয়ান আ টেস্ট ম্যাচ। জাকির আলী ওখানে খুব ভালো খেলেছিল। সো দিজ আর এক্সপিরিয়েন্সেস, যেটা আমি বলছি যে এক্সপিরিয়েন্স হয়েছে টেস্ট ক্রিকেটে। মানলাম যে আমাদের এই দুর্ধর্ষ বোলিং অ্যাটাক অস্ট্রেলিয়াতে গিয়ে খেলছি, বাট উই হ্যাভ 14টা টেস্ট সেঞ্চুরি রয়েছে মমিনুল হকের, শান্ত 9 টেস্ট হান্ড্রেড, মুশফিক হ্যাজ অলমোস্ট 7,000 টেস্ট রানস। তো আমরা কেন ভয় পাবো? শিওর, আমরা বিদেশি দল তো অনেকে গিয়েই অস্ট্রেলিয়ার মতো জায়গায় যে সাফার করেছে, অনেক সময় ভারতের মতো দল সাফার করেছে। নট মেনি পিপল নো দ্যাট আই এম টেলিং ইউ। অনেক আগে বারবেডাসে যখন ওয়েস্ট ইন্ডিজ যখন খেলতে যেত, বারবেডাসের যে সাইড ছিল, কোনো টেস্ট সাইড গিয়ে বারবেডাসের এগেন্সে জিততে পারতো না। ইট ওয়াজ সাচ আ স্ট্রং সাইড। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতেও অনেক সময় টেস্ট সাইড গিয়ে খেলতে গিয়ে ফাস্ট অ্যান্ড বাউন্সিংটাকে তারা করতে পারতো না। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান সাইড ওয়াজ গুড ইনাফ টু বিট এনি টেস্ট সাইড। সো আমার মনে হয় যে একটা ওয়ান অড ম্যাচ নিয়ে আমরা একটা সাইডকে স্ট্রেট অ্যাওয়ে রাইট অফ করে দেওয়াটা, আই এম নট প্রিপেয়ার টু ডু দ্যাট। রাইট, আমরাও অবশ্যই সেটি করব না। আমাদের হাতে অনেকগুলো ইন্সপায়ারিং স্টোরিজ আছে। আমাদের হাতে বাংলাদেশের একাদশটাও আছে, সম্ভাব্য একাদশ। বাংলাদেশ আসলে আগামীকালকে কেমন একাদশ নিয়ে নামতে পারে আমরা একটু দেখতে চাই। সেটি কয়েকটা স্পট আছে যেগুলো মোটামুটি ফিক্সড, বাট কিছু কিছু স্পট নিয়ে হয়তো কথা বলার সুযোগ আছে। আমরা ওপেনিং না, আমরা একটু বাংলাদেশের একাদশটা দেখতে চাই এখানে। সেখানে আমরা যদি দেখতে পাচ্ছি যে সাদমান এবং তানজিদ হাসান তামিমের ওপেন করার সুযোগটাই সম্ভবত বেশি। মমিনুল হক এবং এরপর নাজমুল হোসেন শান্ত 4-এ খেলছেন, মুশফিকুর রহিম 5-এ খেলবেন। লিটন দাসের ইনক্লুশনটা সেখানে আমাদেরকে একটা বাড়তি অনুপ্রেরণা দিতে পারে। তিনি শতভাগ ফিট বলে শান্তও গতকাল জানিয়েছেন। এর আগে বাংলাদেশের ফিজিও কাছ থেকে তিনি শতভাগ ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে তিনি এখানে এসেছেন।
এরপরে মেহেদী হাসান মিরাজকে দেখতে পাচ্ছি। এর পরের স্পটটা নিয়ে মূলত একটা কনফিউশন আছে, সেখানে সৌম্য সরকার খেলবেন নাকি খালেদ খেলবেন নাকি এবাদত খেলবেন। এরপরের স্পটগুলো মোটামুটি তাইজুল হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদের জায়গাটা অনেকটাই ফিক্সড। এই স্পটটাতে সেখানে সৌম্যকে আমরা দেখেছি প্রস্তুতি ম্যাচে 8 নম্বরে ব্যাট করতে দেখেছি, পরের ইনিংসে যদিও তিনি 3-4-এ উঠে এসেছিলেন। খালেদ এবাদত, এই তিনজনের মধ্যে একটা কম্পিটিশন হতে পারে। আপনি এখানে আসলে কাকে প্রেফার করবেন? উইকেটের উপরে ডিপেন্ড করে। যদি উইকেট ডিমান্ড করে টু রিলাই অন ফাস্ট বোলিং, আমরা সবাই জানি যে বাংলাদেশের রিসেন্ট সময় স্ট্রেংথ হ্যাজ বিন ফাস্ট বোলিং। উইকেট যদি ওরকম ডিমান্ড করে যে দেন আই থিঙ্ক খালেদ হয়তো এবাদত, তখন সৌম্য সরকার কনসিডারেশনে নাও আসতে পারে। ইভেন দো থার্ড সিমার হিসাবে তাকে চালানো যায়, সেটা থার্ড সিমার হিসাবে। যদি এমন হতো স্কোপ হতো যে তাকে অ্যাজ এ ফোর্থ অপশন অ্যাজ এ সিমার, দেন ইয়েস, বাট থার্ড সিমার হিসাবে অন আ মানে ফাস্ট বোলিং ট্র্যাক সৌম্য সরকার আসে না। সো বাট সৌম্য সরকার আসলেও আমার মনে হয় যে ওকে খেলানোটা উচিত হবে এই 6-7 নম্বরেই। ইউনো, আমরা ওপেন যদি করতেই হয়, তানজিদ হাসান তামিমকে সুমন বলছিল যে কাউন্টার অ্যাটাক, তাকে অ্যাগ্রেসিভ খেলতে হবে টু গিভ ব্যাক টেস্ট অফ দের ওন মেডিসিন। সেটার জন্য তানজিদ তামিমকে সে নিয়ে গেছে যে অ্যাটলিস্ট একজন প্লেয়ার আছে যে কিনা ফাস্ট বোলিংকে তোয়াক্কা করবে না। হিল গো ফর ইজ গুড থিঙ্কিং, বাট টেস্ট ক্রিকেট and you're playing অনেকটা against কাউন্টার অ্যাটাকিং মাইন্ডসেট। হ্যাঁ, মাইন্ডসেট ঠিক আছে, চিন্তাভাবনা একদিক দিয়ে ঠিক আছে, বাট আমি ইটস টু প্রিমেচিওর। আমার মনে হয় যে অস্ট্রেলিয়ান এই বোলিং অ্যাটাকের এগেনস্টে এই ধরনের মানে অ্যাটাকিং চিন্তা করে ভাবনা সাকসেসফুল হব এই ভেবে আমার মনে হয় একটা বিগ গ্যাম্বল এই চিন্তা ভাবনাটা। বাট পজিটিভ থাকা ভালো। তাছাড়া আর আমাদের তো কোনো এখানে অপশনস নাই। কোনো এক সময় লিটন দাস হয়তো বা ওপেন করেছে, সেটা টেস্টে তিনি খুব কমই করেছেন, সাদা বলের ক্রিকেটে তিনি করেন। মেহেদী হাসান মিরাজ হ্যাজ অলসো ওপেন ব্যাটিং, সেটাও ওয়ানডে টি20-তে। এখানে যে ওপেনিং বল খেলার মতো অভিজ্ঞতা প্লেয়ার নাই তা কিন্তু না। লিটন দাসও আছে, সৌম্য সরকারও আছে, মেহেদী হাসান মিরাজও আছে। তো সব কিছু ডিপেন্ড করবে অন দি উইকেট। সো আমার মনে হয় যে I would go for maybe Khaled, Hassan Mahmood and Taskin Ibadatke অথবা this would be my তিন পেসারকে নিয়ে আপনি খেলাতে চাচ্ছেন এবং সেখানে খালেদকে আপনি ইনক্লুড করতে চান। হ্যাঁ, এবং আমি তানজিদ তামিমের জায়গায় সৌম্য সরকারকে খেলাতাম, ওপেন করাতে চান। অ্যাবসলিউটলি। সেক্ষেত্রে একটা স্পট খালি হয় যদি তানজিদকে আমরা অফ রাখি আর কি, সেক্ষেত্রে সেখানে আপনি না, সৌম্য সরকার সেখানে তো সৌম্য সরকার সেখানে ইন করবে, খালেদ এখানে থাকবে, এবং এখানে you are going in with 3 fast bowlers. ওকে, লিটন দাসের ইনক্লুশন নিয়ে একটু কথা বলতে চাই। তিনি যেহেতু একটু একটা চোটের মধ্যে ছিলেন, এর আগে জ্বর ছিল, জ্বর থেকে তিনি চোটে পড়েন, আর সেখান থেকে তিনি কামব্যাক করেছেন। একটা লম্বা সময় তিনি খেলার মধ্যে ছিলেন না, এবং প্রস্তুতি ম্যাচেও তিনি খেলতে পারেননি। সব কিছু মিলিয়ে একেবারে হুট করে তার এখানে আসা, যদিও শতভাগ ফিটনেস টেস্ট নিয়ে তিনি আসছেন, লম্বা এক্সপিরিয়েন্সও আছে, বাট একটা গ্যাপ যে পড়ে গেছে, এটা আসলে কোনো সমস্যা করতে পারে কিনা? গ্যাপ পড়েছে, ইয়েস, বাট খুব বেশি দিন হয়নি যে পাকিস্তানের এগেনস্টে সে অসাধারণ একটা টেস্ট ইনিংস। এবং আরেকটা হচ্ছে যে এইসব প্লেয়ার লাইক তার, আমি জানি আই এম নট রং, সাউথ আফ্রিকাতে তার ভালো পারফরমেন্স রয়েছে, নিউজিল্যান্ডেও সে ভালো খেলেছে। টেস্ট ক্রিকেট বলছি আমি, তো আছেই। এবং রিসেন্ট টাইমসে লিটন দাস টেস্টে বিশেষ করে খুবই কনসিস্টেন্ট, ভীষণ কনসিস্টেন্ট। এখন ওকে গিয়ে একটু অ্যাডজাস্ট করতে হবে। ইয়েস, ইনজুরি থেকে ফেরত আসছে, সেটা একটা ব্যাপার। আই এম শিওর হি হ্যাজ বিন সার্টিফাইড অ্যাজ এ ফিট প্লেয়ার, তো সেদিক দিয়ে কোনো সমস্যা নেই। বাট আ প্লেয়ার উইথ আ ফ্যান্টাস্টিক রিসেন্ট টাইম পারফরমেন্স, এমন না যে অনেক দিন আগেকার, যেমন সৌম্য সরকার অনেক দিন আগে ভালো খেলেছে, কিন্তু তারপরেও আমরা তাকে তাকে ইনক্লুড করার জন্য কিছু জাস্টিফিকেশন খুঁজে বেড়াচ্ছি। বাট নট লিটন দাস। লিটন দাস ইজ নাও কারেন্ট ইনফর্ম প্লেয়ার, ইনজুরি ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। ও উইল গিভ ডেপথ টু বাংলাদেশ টিম, এবং তার লম্বা ইনিংস খেলার, তার সে ইনিংস ধরে খেলার মতো টেস্ট ক্রিকেটে যেরকম ব্যাটিংয়ের দরকার সেই ধরনের তার টেম্পারমেন্ট টেকনিক আছে। সো ইটস আ বিগ বুস্ট ফর বাংলাদেশ, আমি মনে করি, টু হ্যাভ হিম ইন দ্য সাইড। আপনার কি মনে হয় ইশতিয়াক ভাই, বাংলাদেশের এখন যে ইলেভেনটা, আমরা যে ইলেভেনটা দেখছি বা যে স্কোয়াডটা দেখছি, এইখানে আসলে বেস্ট ব্যাটার কে বাংলাদেশের এই মুহূর্তে? মুশফিকুর রহিম, লিটন দাস, নাকি নাজমুল হোসেন শান্ত? তিনজনই খুবই ভালো ফর্মে আছেন এই সময়টা, টেস্ট ক্রিকেটের কথা বলছি। I mean, intelligent question, I would say. Mushfiq Rahim, 7,000 runs, fantastic
রিসেন্ট সময়ে সে খেলছে পাকিস্তানে 190 করেছে, ইসের এগেনস্টও ভালো আয়ারল্যান্ডের against একটা সেঞ্চুরি করেছে। সেঞ্চুরি 100 টেস্ট ম্যাচে মনে হয়। Right. অ্যান্ড দেন ইউ হ্যাভ শান্ত, তার 50 থেকে 100 বেশি, কনভার্সন রেট ইজ ফ্যান্টাস্টিক। আর লিটন দাস তো ইজ এ ক্লাস অ্যাক্ট, ভোলার মতো না যে ইনিংসটা খেলেছিল এগেনস্ট পাকিস্তান। সো অল থ্রি অফ দেম আর অ্যাবসলিউটলি ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স অফ লেট। আমরা যদি ম্যান টু ম্যান কম্পেয়ার করি উইথ দি অস্ট্রেলিয়ানস, জি। আমাদের টিমটা কোথায় স্ট্রেংথ কম? আই থিঙ্ক ইফ ইউ কম্পেয়ার ম্যান টু ম্যান, উই আর জাস্ট অ্যাজ গুড। আমাদের খালি অনলি কনসার্ন ইজ দি ওপেনিং স্লট। ওপেনিং পেয়ার, হ্যাঁ। আমাদের স্পিনার্স, আই মিন 200-250 রান উইকেট করে পাওয়া তাইজুল ইসলাম ইজ Tajul Islam, Mehdi Hassan Miraj, one of the best all-rounders in the world, রাইট। can come into this side also as an off spinner. আর ফাস্ট বোলার্স তো মোটামুটি রিসেন্ট, আমি ফাস্ট বোলারদের নিয়ে খুব বেশি বাড়িয়ে বলতে চাই না। ইয়েস, দে হ্যাভ বিন রিসেন্টলি বাংলাদেশের রিসেন্ট সময়কার জন্য তারা, নট দ্যাট যে তারা এভরি আদার ম্যাচ 5 উইকেট পাচ্ছে, ইউনো। একজন ছিল নাহিদ রানা, রিসেন্ট টাইমসে তিনি নাই, ঠিক টেস্ট, আছে। ওয়ানডে, টি20 তিনটা ফরম্যাটেই তিনটা format-এ। প্রচুর পরিমাণে ফাইফার নিচ্ছিলেন, প্রচুর পরিমাণে উইকেট নিচ্ছিলেন। সো নাহিদ রানাকে নিয়ে আক্ষেপটা আসলে শেষ হবে না, আমার মনে হয় একেবারে খেলা শুরু হয়ে যাচ্ছে কালকে। আজকেও তাকে নিয়ে আক্ষেপ করছে। আমরা গতকাল যে অস্ট্রেলিয়ান প্রেস কনফারেন্স দেখেছি, সেখানে অস্ট্রেলিয়ার ওয়েবস্টার এসেছিলেন সম্ভবত, তিনিও বলছিলেন যে নাহিদ রানার ব্যাপারে শুনেছি তিনি খুব মানে কঠিন সময় দেন ব্যাটারদেরকে বা খুব চ্যালেঞ্জ জানান। সো অস্ট্রেলিয়ানদের এই যে আক্ষেপগুলো, এগুলো বাংলাদেশকেও তো আসলে বাংলাদেশের আক্ষেপ আরও বাড়িয়েই দেয়। সো নাহিদ রানা থাকলে নিশ্চয়ই কম্প্যারিজনটা আরও ভালোভাবে করা যেত। স্টিল আমি বলবো যে আপনি যেহেতু ম্যান টু ম্যান বলছেন, আমি একটু অস্ট্রেলিয়ার 11টা দেখতে চাই। সেক্ষেত্রে আমাদের জন্য আরেকটু সহজ হবে, তারা কিন্তু অলরেডি স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। সো আমাদের সম্ভাব্য একাদশ বলতে হবে না, অস্ট্রেলিয়ার একাদশটা আমরা অলরেডি জানি। সেখানে ওয়েদারাল্ড এবং ট্রাভিস হেড ওপেন করছেন, মার্নাস ল্যাবুশেইন 3 নম্বরে খেলছেন, স্টিভ স্মিথ নাম্বার 4-এ আসছেন, ক্যামেরুন গ্রিন এবং বো ওয়েবস্টার, তাদের দুজন পেস বোলিং অলরাউন্ডার, তারা এই 11-এ রেখেছেন। কয়টা তারা খেলেছে? হাউ মাচ ডু উই নো অ্যাবাউট দেম? যদি বলি আননোন কোয়ান্টিটি একেবারে, সেটাও ঠিক না। বাট যদি বলি যেটা আমরা ইংরেজি পরিভাষায় বলি, নাথিং টু ড্রাইভ হোম অ্যাবাউট, আমি এই ক্যামেরুন গ্রিন এবং বো ওয়েবস্টার নিয়ে এটাই বলবো, নাথিং টু ড্রাইভ হোম অ্যাবাউট। আমাদের বরং আমাদের যে প্লেয়ার যারা আছে, তাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা যদি পারফরমেন্সেস দেখি, একেবারে ফেলে দেওয়ার মতো না। বাট এখানে হচ্ছে বিগ 3 আছে, অস্ট্রেলিয়ান যে 3 পেসার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড, একটা লম্বা সময় পর্যন্ত। Nathan Lyon is almost close to 500 wickets. এক্স্যাক্টলি, He will be a big threat for Bangladesh. অবশ্যই অবশ্যই। স্পিনের কথা বললে নাথান লায়ন আমাদের এই জেনারেশনের সম্ভবত লাস্ট 10-15 বছর যদি চিন্তা করি, নাথান লায়ন ইজ ওয়ান অফ দ্য বেস্ট, হিস্ট্রির ওয়ান অফ দ্য বেস্টও হতে পারেন। আমি বলছি যে স্টার্ক, কামিন্স এবং হ্যাজেলউড একটা লম্বা সময় পরে হচ্ছে আবার একসঙ্গে খেলছেন। মাঝখানে তাদের অ্যাশেজ গেল বা তাদের বেশ কয়েকটা সিরিজে, ইভেন সাদা বলের ক্রিকেটেও তারা অনেকদিন একসঙ্গে খেলতে পারেননি। স্টার্ক ইনজুরিতে ছিলেন, কামিন্স ইনজুরিতে ছিলেন, হ্যাজেলউড ইনজুরি থেকে ফিরেছেন। হ্যাজেলউড সম্ভবত গত অ্যাশেজে কোনো ম্যাচই খেলতে পারেননি। প্যাট কামিন্স সম্ভবত 1 বা 2 ম্যাচ খেলেছেন। সো তাদের এই যে 3টা পেসার, যে পেস ট্রয়িটা ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য অন্যতম একটা হুমকি, বড় হুমকি, তারা একসঙ্গে বাংলাদেশের এগেনস্টেই নামছেন। সো এদের এগেনস্টে আসলে ব্যাটারদের কোন স্ট্র্যাটেজিটা ফলো করা উচিত? তিনটা পেসার যখন একসঙ্গে অ্যাটাক করবে, অস্ট্রেলিয়ানস কি যতই মিডিওকর প্লেয়ার থাকুক না কেন, আমি যতই বলি না কেন যে নাথিং টু ড্রাইভ হোম অ্যাবাউট কিংবা নন কোয়ান্টিটি, যতই বলি, মাঠে গেলে তারা অন্য প্লেয়ার হিসাবে পরিণত প্লেয়ার, ভেরি অ্যাগ্রেসিভ, ভেরি কম্পারেটিভ, কোনো ছাড় দেবে না বাংলাদেশ থেকে। যে অস্ট্রেলিয়ান শিখ টিমও যদি আমরা নামাই, দে উইল গিভ এনি সাইড এ রান ফর দ্য মানি। সো সুতরাং আমার মনে হয় যে ওদের আগেনস্টে একটাই স্ট্র্যাটেজি, ইউ হ্যাভ টু বি অ্যাগ্রেসিভ। অস্ট্রেলিয়ানদের সাথে অন্য যে কোনো দেশের সাথে খেললেও যত না ইউ হ্যাভ টু বি বডিলি অ্যান্ড মেন্টালি অ্যাগ্রেসিভ, অস্ট্রেলিয়ার এগেনস্টে ইউ হ্যাভ টু বি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ভেরি অ্যাগ্রেসিভ। এটা না হলে আমার মনে হয় অস্ট্রেলিয়ান এগেনস্টে আই ডাউট যে 2 দিনে টিকতে পারবে, বিকজ দে উইল বি ভেরি অ্যাগ্রেসিভ, ইউ উইল হ্যাভ টু বি মোর অ্যাগ্রেসিভ। রাইট। আমরা একটু অস্ট্রেলিয়ার ব্যাটিংটা নিয়েও বলতে চাই। সেখানে আপনি বলছেন যে বেশ কয়েকজন ক্রিকেটার মিডিওকর আছেন বা বেশ কয়েকজন ক্রিকেটার ইনএক্সপেরিয়েন্সড আছেন, স্টিল দে হ্যাভ স্টিভ স্মিথ, স্টিল দে হ্যাভ মার্নাস লেবুশেইন। মার্নাস লেবুশেইন খুবই কনসিস্টেন্ট,
স্টিভ স্মিথ ভাস্টলি এক্সপেরিয়েন্সড। সো আপনি তো এদেরকে হচ্ছে, আমরা তো এদেরকে মানে ওরা দুজনেই নাম্বার 1 ব্যাটিং র্যাঙ্কে ছিল কোন নিজ সময়, যে একটা লম্বা সময় টেস্ট লম্বা র্যাঙ্কিং নাম্বার 1 2 সময়, ছিল। হ্যাঁ, জি, তারপরে আছে ট্রাভিস হেড, এখন ট্রাভিস হেড রিসেন্ট আছে সময়কার আমার মনে হয় সবচেয়ে সাকসেসফুল ইয়ে। তাছাড়া তো খুব বেশি নোন প্লেয়ার্স নাই। আমি যেই পয়েন্টটা আমি এমফেসিস দিতে চাচ্ছি যে বাংলাদেশের এক্সপিরিয়েন্সড প্লেয়ার্স আছে, পারফর্ম করা প্লেয়ার্স আছেন, অ্যাজ ইউ রাইটলি সেড, যে শান্ত, মমিনুল হক, শান্ত, লিটন মুশফিক, অ্যান্ড লিটন দাস। মুশফিক, আমি মমিনুল হককে বাদ দিলাম, মেহেদী হাসান মিরাজকেও বাদ দিলাম। দিস থ্রি প্লেয়ার্স আর মোটামুটি ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স অফ লেট। এবং আমি এই যে মানসলাভ শান থেকে কোন অংশে আমাদের প্লেয়ার কম, ইয়েস স্টিভ স্মিথ একটু অন্য, স্টিভ স্মিথ হিস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট। one of the best. Who else? Alex Carey, very aggressive wicket-keeping batsman. Asif Webster is not so much এত কোনো কিছু আলোড়ন সৃষ্টি এখনো অনেক কিছু অ্যাচিভ করে ফেলেনি। হ্যাঁ, খালি the three players, notable players যেটা বাংলাদেশ বাড়তি একটু নজর দেবে আর the three fast bowlers. But আমার মনে হয় ওভারঅল they will also be very watchful of Nathan Lyon. And last but not the least, তারা জানে যে এদের এগেনস্টে খেলতে গেলে ইউ হ্যাভ টু গিভ 110%। এটাই স্কিলস এবং অন্যান্য পারফরমেন্সেস আর অ্যাবিলিটিস দিক দিয়ে আই উইল সে সেম অস্ট্রেলিয়ান বাংলাদেশ। ওকে, এটা হয়তো আমরা যদি এই পজিটিভ থিঙ্কিংটা নিয়ে মাঠে নামতে পারি, নিশ্চয়ই বাংলাদেশকে আলাদা করে বুস্ট আপ করবে আর কি ম্যাচে নামার আগে। আমরা সেভাবে আপনার কাছ থেকে আরও আলোচনা শুনতে চাইবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। দর্শক, কথা বলছি বাংলাদেশ অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ নিয়ে। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক ভাই, আপনি একদম বরাবরই বলে আসছেন, আগেও বলেছেন, বারবারই বলছেন যে বাংলাদেশের ওপেনিংটা আসলে সবচেয়ে বড় কনসার্নের জায়গা। আমরা একটু দেখতে চাই যে ওপেনিংয়ে বাংলাদেশ লাস্ট কয়েকটা ম্যাচে কেমন পারফর্ম করেছে এবং কারা কারা সেখানে ছিলেন। সেখানে যদি আমরা দেখি যে সবশেষ 5টা টেস্টে আমরা বাংলাদেশের ওপেনিংটা দেখতে চাই। আয়ারল্যান্ডের এগেনস্টে জয় এবং সাদমান জুটি ছিল, সেখানে একটা ইনিংস তারা খেলেছে, 168 রানের পার্টনারশিপ তারা উপহার দিয়েছেন। আপনি জয়ের কথা বারবারই বলছিলেন এবং সবশেষ 5টা টেস্টেই কিন্তু জয় সেখানে সঙ্গী ছিল। জয় সাদমান আয়ারল্যান্ডের এগেনস্টে পরের টেস্টেও বাংলাদেশকে একটা 50 জুটি দিয়েছিল, পরের ইনিংসে হচ্ছে 100 জুটি দিয়েছিল। জয় সাদমান পাকিস্তানের এগেনস্টে দুটো টেস্টেই কলাপস করেছে, দুটো ইনিংস দুটো করে 4টা ইনিংসেই তারা সেভাবে বাংলাদেশকে কোনো বড় ইনিংস দিতে পারেনি। সবশেষ যেই বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে যে টেস্ট খেলেছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে 6 রান এবং 22 রান এসেছে জয় সাদমানের জুটিতে 2 ইনিংসে। সো বাংলাদেশের জন্য হয়তো আর 3টা টেস্ট আগে আয়ারল্যান্ডের সঙ্গেই কিন্তু বাংলাদেশ ওপেনিংয়ে ভালো সূচনা পেয়েছিল, যেটি আমরা পরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আর সেভাবে পাচ্ছে না। সো ওপেনিংয়ে কনসার্নটা আসলে রয়েই গেছে। জয় তানজিদ তামিম যে টেস্টে ওপেন করেছিলেন সেখানে আমরা দেখছি 1 রান এবং 15 রানের ইনিংস। এখন আমরা আগামীকাল আমরা দেখতে পাবো যে সাদমান এবং তানজিদ তামিম সেখানে খেলছেন এবং জয় অফ হয়ে যাচ্ছেন। এর আগে 5টা টেস্টেই জয় এক পাশে ছিলেন ফিক্সড। সো আপনি জয়ের কথা বারবারই বলছিলেন, বাট অ্যাপার্ট ফ্রম জয় আমরা যদি সাদমান এবং তানজিদ তামিমকে নিয়ে কথা বলি, আপনি বলছেন তানজিদ তামিমকে নিয়ে হয়তো বাংলাদেশ কাউন্টার অ্যাটাকের প্ল্যান করছিল। সাদমান অন দি আদার হ্যান্ড, সাদমান আসলে এই পেস অ্যাটাকের এগেনস্টে সাদমান নিজেকে আসলে কতটুকু মেলে ধরতে পারবেন? সেটাই এখানেই বা আমরা তার উপরে নির্ভর করতে পারি। লেটস হোপ। এবং কনসিস্টেন্টলি সে খেলে যাচ্ছে, আমি বলবো না যে কনসিস্টেন্টলি সে স্কোর করছে, বাট হি ইজ সাম ওয়ে অর দি আদার মেকিং হিজ প্রেজেন্স ফেল্ট, আইদার উইকেটে থাকছে আর তা নাহলে ভালো কিছু করছে। বড় কোনো স্কোর আমরা খুব একটা দেখি নেই। আমি জয়ের কথা বারে এই জন্যই বলছি যে জয়ের যে 2-4টা ইনিংস যেটা আছে, সাউথ আফ্রিকাতে 134, 137 রান একটা আগেনস্ট বার্ডান অ্যান্ড গিরি এবং বেস্ট পেস বোলিং অ্যাটাক। নিউজিল্যান্ডও একটা 78 রান করেছে লাস্ট টুর, যেটাতে জিতেছে মাউন্ট মঙ্গনুতে প্রবাবলি। এগুলাকে আমাদেরকে এখন ইয়াং প্লেয়ার, আমি লোক সিলেকশন ইজ অলওয়েজ আ থ্যাঙ্কলেস জব।
এখন জয়ের কথা আমি বারে বারে এই জন্য বলছি যে একটাই ওপেনিং ব্যাটসম্যান যে বড় স্কোর করেছে বিদেশের মাটিতে এগেনস্ট, তো সে ফর্ম তো একটু অফ থাকতেই পারে। ইয়াং প্লেয়ার, আমরা যদি এই খারাপ সময় যদি তাকে আমরা ব্যাকআপ না দেই, তো ইয়াং প্লেয়ার একমাত্র টেস্ট ক্রিকেটই ইজ স্পেশালিটি, সো উই নিড টু ব্যাক হিম আপ। উই শুড নট জাস্ট হ্যাভ ড্রপড হিম। ওকে আমরা স্কোয়াডে নিয়ে যেতাম, প্র্যাকটিস ম্যাচ খেলাতাম, প্র্যাকটিস করতো, কি 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 আসতে যেত। আমার তো মনে হয় না বড় কিছু, এবং আমার মনে হয় যে ওখানে ওই কন্ডিশনে তাকে খেলানো একটা, আমার কাছে যদি ইফ ইউ আস্ক হিম যে কী একটা কারণ থাকতে পারে, আমার মনে হয় একটা উইকনেস আছে আউটসাইড দি অফ স্টাম্প। যতটুকু আমি বুঝি, অবভিয়াসলি কোচ এবং ম্যানেজমেন্ট উইল নো বেটার, বাট আমি বুঝি যে আউটসাইড দি অফ স্লাইটলি হলেই স্লিপ, যেটা মমিনুল হকেরও কিছু কিছু প্রবলেম আছে। ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটসম্যানদের এই প্রবলেম একটা থাকেই, জাস্ট ওই করিডর অফ স্টাম্প, আউটসাইড দি অফ স্টাম্প করিডর বোলিং করলে এনি ব্যাটসম্যান ইজ ভালনারেবল হতে পারে। সবচেয়ে বেশি ভালনারেবল হয়তো বা জয় ছিল, এই জন্য হয়তো বা সে ইনিশিয়ালি গিয়ে আউট হয়ে যায়। এইটি একমাত্র যেটা দৃষ্টিকটুর, যে জন্য হয়তো বা তাকে দিয়েছে। বাট আমার মনে হয় যে নট আ ওয়াইজ ডিসিশন এট অল, ওকে রাখা উচিত ছিল স্কোয়াডে। আজকে আমার মনে হয় যে এই অবস্থায়, কারণ আর তো কেউ করেনি, তো এর মধ্যে জয় থাকতো, বাট অ্যাটলিস্ট জয়ের উপর ওইটুক একটা আশা ভরসা, না ভাই হি ইজ ওয়ান গাই যে কিনা ফাস্ট বোলিং খেলতে পারে এবং ফাস্ট বোলিং খেলে রান করে এসছে, অ্যাটলিস্ট ওই ক্রেডেন্সিয়াল তো তার আছে। রাইট, আমরা যেহেতু একটা শেকি ওপেনিং পার্টনারশিপ পাচ্ছি, এরপরে যারা নামবেন তাদের উপরে আমাদের অনেক বেশি ডিপেন্ড করতে হবে। আমরা শান্তকে দেখতে পারি সেই জায়গাটায়, একটা লম্বা সময় ধরে তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। সবশেষ 5টা টেস্টে তিনি 9টা ইনিংস খেলেছেন, আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ ইনিংসের ব্যবধানে জিতেছিল। 390 রান তিনি করেছেন, 43 গড়ে খেলছেন, এর মধ্যে একটা 50, 2টা সেঞ্চুরি। তার ক্যারিয়ারের একটা গ্লিমস এটা, যেখানে তিনি তার 50-র চেয়ে সেঞ্চুরির সংখ্যা বেশি, সেটি আমরা এখানেও দেখতে পাচ্ছি। সবশেষ 5টা টেস্টের মধ্যে 2টো সেঞ্চুরি তিনি পেয়েছেন। নাজমুল হোসেন শান্ত, ইশতিয়াক ভাই, তার ক্রেডিবিলিটি, ক্রেডেন্সিয়ালস এবং যে অর্জন করেছে, আই উড বি সেইং ক্লোজ টু বিং আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এবং এই সুযোগটা তার হাতছাড়া করাটা ঠিক হবে না। অ্যাজ এ ক্যাপ্টেন সে রেজাল্টও করছে, পারফর্মও করছে। এই সময়ে এরকম একটা অপোজিশন এগেনস্টে বিদেশের মাটিতে যে সে যদি পারফর্ম করে, ইট উইল নট বি অনলি গুড ফর হিম, হিজ ক্রেডেন্সিয়ালস, বাট অলসো টিমের এটা খুব বেশি প্রয়োজন। ক্যাপ্টেনকে পারফর্ম করতে হবে, ক্যাপ্টেনকে পারফর্ম করলে পুরো টিম উজ্জীবিত হয়। এবং এখন যেহেতু সে স্কোর করে যাচ্ছে, ভালো ভালো দলের এগেনস্টে ভালো ভালো ইনিংস খেলেছে, এবং শান্তকে প্রায় প্রায় দেখা গেছে যে যখন তার ফর্ম ডিপ করে, হি হ্যাজ কাম ব্যাক উইথ আ ব্যাং। এবং খুব কম প্লেয়ার আমি রিসেন্ট সময় দেখেছি, ইয়াং প্লেয়ার খুব খারাপ যাচ্ছে, কিন্তু হি স্ট্রেইনড হার্ড। এবার আমরা দেখেছি তাকে কিছু ফর্ম একটু নড়বড় হলেই তাকে বাড়তি কিছু গিয়ে প্র্যাকটিস করতে দেখা যায়। তো এখন এই সুযোগটা সে হাতছাড়া করতে চাইবে না। হি উইল ওয়ান্ট টু পারফর্ম, লেটস সি। আমার মনে হয় যে ও নাম্বার 3 খেলে, সে ওপেনিংও করেছে, নাম্বার 4ও খেলে, নতুন বল খেলার তার একটা এক্সপিরিয়েন্সটা রয়েছে, অ্যান্ড ইনভেরিয়েবলি সেটা তাকে সে মোকাবিলা করতেই হবে। হি উইল গো অ্যান্ড ফেস দ্য মিউজিক। মমিনুল হক অ্যান্ড শান্ত, এদেরকে মোটামুটিভাবে ওই ওপেনিং ব্যাটসম্যানের ভূমিকায় তাদেরকে রাইট। আমরা মমিনুল কথা যেহেতু বলছেন, মমিনুল নাম্বার 3-তে খেলে থাকেন, এবং তার আসলে নতুন বলে খেলার অভিজ্ঞতা এবং সুযোগ দুটোই আছে। আমরা মমিনুলকে লাস্ট 5টা টেস্টে দেখতে পাচ্ছি, সেখানে তিনি 504 রান করেছেন এবং 56 গড়ে তিনি ব্যাট করেছেন। ইশতিয়াক ভাই, 6টা 50 পেয়েছেন, কোনো সেঞ্চুরি পাননি। আমরা একটু আগেই উল্টোটা দেখছিলাম নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রে, তিনি 50 থেকে যেভাবে 100-এ কনভার্ট করতে পারছেন, ঠিক বিপরীতভাবে মমিনুল 9টা ইনিংসের মধ্যে 6টা 50 তিনি পেয়েছেন, কিন্তু তিনি কোনো সেঞ্চুরিতে পাননি। আমরা দেখেছি তিনি 90+ ইনিংসও খেলেছেন, 94 খেলেছেন, 89 খেলেছেন, কিন্তু তিনি সেটিকে সেঞ্চুরিতে কনভার্ট করতে পারছেন না। সো মমিনুল হক নিশ্চয়ই কনসিস্টেন্সি যেমন তার, যেটা বাংলাদেশকে আলাদা একটা বাংলাদেশকে সাহস দিবে, কিন্তু তার নিজের ব্যক্তিগত অর্জনটাকে তো কিছুটা ম্লান করে দিচ্ছে। মমিনুলের জন্য আপনার যদি কোনো সাজেশনও থাকে? সাজেশন বলতে ওর কি, ও চান্সি ইনিংস খেলে, ও অনেক
ইনিংস দেখা গেছে লাকি সারভাইভ করেছে, ক্যাচেস ছাড়া হয়েছে তার ইয়েতে, বিকজ সে ওই আর্কের সে সাধারণত ক্যাচ দিয়ে থাকে, এবং আউটসাইড দি অফ স্টাম্প বল তার ন্যাচারাল শটটাই হচ্ছে যে সে যেভাবে তার ব্যাকলিফট কিংবা তার খেলার যে ধরনটা অটোমেটিকলি ওই স্কোয়ার কাট এবং ওই এরিয়াটাতে তার একটা এটাকে এক্সপ্লয়েট করে ফাস্ট বোলার্সরা। তো আমার মনে হয় যে ইউ উইল সি দ্যাট তার ডিসমিসেল কিন্তু আর কিছু না, তার ডিসমিসেল হয় ওই আর্কের দিকে। হার্ডলি সে অন্য কোনো শট খেলতে গিয়ে তাকে আউট হয়েছে দেখা গেছে কিংবা বোল্ড হয়েছে, খুব কম আমরা তাকে দেখেছি এলবিডব্লিউ। ও যদি আউট হয়ে গিয়ে থাকে ইনিশিয়ালি ইট ইজ অল উইদিন দি আর্ক। সো এইটা আমার মনে হয় ওই ফেজটা যদি সে পার হয়ে গিয়ে থাকে, হ্যাঁ, তো মনে হয় যে তার হাতে অনেক সময়, উইচ ইজ দ্য সাইন অফ আ গ্রেট প্লেয়ার। এবং এই ফাস্ট বোলার্সদের মোকাবেলা করা এই ছোট্টখাটো একটা প্লেয়ার খুব এফর্টলেস মনে হয় তার ব্যাটিং। আমার মনে আছে লাস্ট প্রোগ্রামে আই মেনশন ওয়ান পার্টিকুলার ইনিংস নেপিয়ারে, যেখানে সাকিব আল হাসানের 200 রান, মুশফিকের 150 রান, সেখানে সে একটা 64 রান করেছিল। ফাস্ট বাউন্সি উইন্ডি ট্র্যাক, মমিনুল হক গোয়িং প্লেইং, একটা ক্লাসি একটা ইনিংস 64। বোঝাই গেল যে এই প্লেয়ারটার যে অ্যাবিলিটি স্কিল লেভেলের। তো আমার মনে হয় যে আমরা অবাক হওয়ার মতো কিছু নাই যদি হাই ক্লাস ইনিংস মমিনুল হক থেকে আমরা পাই, বাট সেটা অল হোপিং অ্যাগেনস্ট হোপ দ্যাট দে ডু ইট, বিকজ সে করেছে। খালি আমাদের প্লেয়ারদের কি একটা কনসিস্টেন্টলি আমরা করে দেখাতে পারি না। এখন সে একটা রীতিমতো ফর্মে আছে, বাট দিস ইজ আ ডিফারেন্ট বল গেম, প্লেইং দিস ফাস্ট বোলার্স in their own property, in their own den. Let's see what happens. এক্স্যাক্টলি, আমরা আরেকজন ব্যাটারের উপর অনেক বেশি নির্ভর করব, সেটি হচ্ছেন মুশফিকুর রহিম। সবশেষ যে 5টা টেস্ট বাংলাদেশ খেলেছে সেখানে 9 ইনিংসে তিনিও 500-র কাছাকাছি রান করেছেন, 60-এর কাছাকাছি গড়ে, এবং সেখানে তিনি 2টো সেঞ্চুরি করেছেন। সো আমরা একটু আগেই বলছিলাম যে মুশফিক, মুমিনুল এবং শান্ত বা লিটনের কথা আমরা বলতে পারি। সো এরা যে ফর্মে আছেন, মুশফিকুর রহিমের কথা বলছি, অস্ট্রেলিয়ার যে পেস অ্যাটাক নিয়ে আমরা বারবারই ভয় পাচ্ছি, সেখানে মুশফিক সম্ভবত বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম হতে পারেন। 20-21 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, 100+ টেস্ট খেলেছেন। সো মুশফিকুর রহিমের কাছে এই টেস্টে পার্টিকুলারলি আপনি কি আশা করেন? সেও চাইবে যে দিস উইল বি হিজ লাস্ট অপরচুনিটি। ওয়ান অফ দ্য ফিউ প্লেয়ার্স যার ডাবল সেঞ্চুরি অ্যাজ এ উইকেটকিপার রয়েছে, 7,000 রানস, the finest batter for বাংলাদেশ। তো এটা এনহান্সড হবে অনেক বেশি যদি আমি এখানে অস্ট্রেলিয়াতে এসে এই সুযোগটাকে যদি আমি কাজে লাগাই। সে অলমোস্ট বলে কয়ে 100 রান করলো ইন 100 টেস্ট ম্যাচ, সামথিং লাইক দ্যাট, রাইট? 100 টেস্ট ম্যাচ খেলেছে, জি। অ্যান্ড এটাকেও সে চ্যালেঞ্জ হিসাবে নেবে শিওরলি ইজ আ ফাইটার। এবং আমার মনে হয় না যে হি উইল বি ইন্টিমিডেটেড কিংবা যে খুব একটা বড় কিছু একটা ব্যাপার অস্ট্রেলিয়ান এই ফাস্ট বোলিং খেলা, এটা মুশফিকের কাছে খুব একটা না। মুশফিক খালি হচ্ছে সুযোগ যদি সে পায়, সে 100% সে সুযোগটা নেবে। এবং যদি ইফ হি কামস আউট উইথ 100 ইন দিস টেস্ট ম্যাচ, বিকজ হি ইজ অ্যাচিভড, এমন কিছু নাই যে সে অ্যাচিভ করে নেই এই ইন্টারন্যাশনাল লেভেলে টেস্ট ক্রিকেটে। সুতরাং আমরা আশা করাটা আমাদের পক্ষে বেশি কিছু হয়ে যাবে না। হ্যাঁ, তার কাছে আমরা যদি কিছু আশা করি, সেটা আসলে বেশি কিছু চাওয়া হবে না মুশফিকের কাছে। তার যে ক্যারিয়ার তিনি যেটি ইন্টারন্যাশনাল ক্রিকেটে মেনটেন করেছেন, সো তার কাছে অবশ্যই আমরা এক্সপেক্ট করতে পারি। ব্যাটিং পার্টটা নিয়ে আমরা ওপেনিংয়ে যদি একটু কি ইয়েটা বাদ দেন, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম লিটন, শান্ত, মুশফিক, মুমিনুররা আমাদেরকে সাহস দিতে পারেন, বাট বোলিংটা আমাদের কেমন হবে? বোলিংয়ে আমরা সেখানে তাসকিন এবং হাসান মাহমুদের স্পটটা অনেকটাই ক্লিয়ার। আমরা একটু তাসকিনকে দেখতে চাই, তিনি আসলে কিভাবে পারফর্ম করছেন। সবশেষ 5 টেস্টে তাসকিন আহমেদ 10টা ইনিংসে বল করেছেন, 21টা উইকেট নিয়েছেন, 6 উইকেটের একটা ফিগার তার আছে, একটা ইনিংসে তিনি 6 উইকেট শিকার করেছেন। সো তাসকিন আহমেদ কার এগেইনস্টে ছিল 6 উইকেট? ওয়েস্ট ইন্ডিজ কি সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে। সো তাসকিন আহমেদকে আমরা যদি অস্ট্রেলিয়ার মাটিতে, মনে হয় তাসকিন আহমেদ খুব ইফেক্টিভ বোলার হতে পারেন, এক্সপিরিয়েন্সও আছে, পেসও আছে, বা তার ফিজিক বা সব কিছু মিলিয়েই একজন আদর্শ পেসারের গড়ন তার আছে। সো তাসকিন আহমেদকে আসলে অ্যাগ্রেসিভ, পেনিট্রেটিভ উইকেট টেকার,
ফাস্ট বলের যে যে 3-4টা গুণাবলী লাগে তাসকিন আহমেদের সব কিছু আছে। অ্যাকিউরেট, আমার মনে হয় যে যে কোনো কন্ডিশনে যে কোনো প্রতিপক্ষ দলের বিরুদ্ধে তাসকিন আহমেদ যদি কোনো উইকেট বের করে দেয় একেবারে অবাক হওয়ার মতো কিছু না, বরং আমরা আশা করতে পারি। আমার খুব মনে পড়ে না যে ইনিশিয়ালি এসে সে ব্রেক থ্রু দেয়নি ইন এনি ফরম্যাট। তাসকিন আহমেদ কিন্তু সেই ক্রেডেনশিয়ালসটা অর্জন করেছে। আমার মনে হয় যে এই অস্ট্রেলিয়ান ব্যাটারদেরকে সে ওরাও অ্যাগ্রেসিভ থাকবে। আমাদের খালি একটা হচ্ছে কি, আমাদের ফিল্ডিংটা উইল হ্যাভ টু সাপোর্ট দি বোলিং সাইড। আমাদের হাসান মাহমুদ আউটস্ট্যান্ডিং, আমার মনে হয় রিয়েল ফাইন হচ্ছে গিয়া হাসান মাহমুদ অ্যাজ এ ফাস্ট বোলার। নাহিদ রানা ঠিক আছে, ভেরি পেসি, আউটস্ট্যান্ডিং, বাট হাসান মাহমুদ আইডিয়াল একটা টেস্ট বোলারের যা যা উপকরণ দরকার আমার মনে হয় হাসান মাহমুদের মধ্যে আছে। অথবা অত শো করে না বডি ল্যাঙ্গুয়েজ কিংবা তার চাল চলন কিংবা ওরকম অ্যাগ্রেসিভ না, যেটা তাসকিনের আমাদের আছে, যেটা শরীফুলের আছে, যেটা ইবাদতের আছে। নাহিদ রানা তো রয়েছেই, হাসান মাহমুদ কিন্তু ওই মোল্ডের ফাস্ট বোলার না। হি রিলাইজ অ্যাবসলিউটলি, যেমন মুস্তাফিজ অ্যাবসলিউটলি অন পারফেক্ট লাইন এন্ড লেংথ। তাসকিন আহমেদ আমার মনে হয় যে অবভিয়াসলি হিল ওপেন দি অ্যাটাক। তার সাথে হতে পারে যে খালেদ আহমদ হতে পারে, और খালেদ আহমদ মে বি ইউজিং দি হাসান মাহমুদকে হয়তো বা নিউ বল করতে পারে। তাসকিন আহমদ ইজ আ লিডার অফ দ্য সাইড, রাইট। সুতরাং সে চাইবেই যে ডমিনেট করবে, ওয়েদার ইটস ব্যাটিং ফার্স্ট ও ব্যাটিং সেকেন্ড। বাংলাদেশকে খেলাতে বোলিংয়ে ইউ নিড টু বি অ্যাজ এ ডমিনেন্ট ফোর্স, যেটা তাসকিন আহমদের মধ্যে সব গুণাবলী আছে। উই ক্যান এক্সপেক্ট a good formidable pace attack led by তাসকিন আহমদ। রাইট। আমরা হাসান মাহমুদকে নিয়ে যেহেতু বলছিলাম, হাসান মাহমুদ রিসেন্টলি কাউন্টিও খেলে এসেছেন, কাউন্টিতে তিনি 5 পেয়েছেন, এরকম এক্সপিরিয়েন্সও তার আছে। এবং আপনি যেটি বলছিলেন, হাসান মাহমুদ আসলে অনেক বেশি অ্যাগ্রেসিভ না হলেও আসলে তার মধ্যে পেস বোলারের যে জায়গাটা চুজ করা, যে লেন্থে বল করার ব্যাপারটা, এবং আউটসুইং ইনসুইংয়ে বাংলাদেশ সম্ভবত একমাত্র প্লেয়ার যিনি জেনে বুঝে বলের দুই পাশে সুইং করাতে পারেন। সো হাসান মাহমুদ মনে হয় এই টেস্টে একটা কার্যকরী বোলার। শিওরলি, এবং একটা কনফিডেন্স নিয়ে এসে ইংলিশ কাউন্টিতে গিয়েই প্লেড উইথ আ ব্যাং, এবং একটা ইম্প্যাক্টফুল একটা তার প্রেজেন্স ছিল কাউন্টি ক্রিকেট। টেস্ট ক্রিকেটে তো সে 5 তো তার আছেই। ইনফ্যাক্ট পাকিস্তানের এগেইনস্টে যে কোনো ফরম্যাটে হি হ্যাজ মেড হিজ প্রেজেন্স ফেল্ট। এবং আমার মনে হয় যে খুব কম সময়ে একটা রিলায়েবল, ওয়ান্টেড এবং ইম্পর্ট্যান্ট মেম্বার হিসাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করছে খুব কম সময়ের মধ্যেই। ওয়েরাজ আমরা দেখতে পাচ্ছি যে ফাস্ট বোলিংয়ে দের ইজ এ লট অফ কম্পিটিশন। ইবাদত হোসেন এক সময় ওয়াজ দ্য ফাস্টেস্ট বোলার, হি ওয়াজ অ্যারাউন্ড 140, লিটল বিট অ্যাবাভ 140। তার অ্যাভারেজ হয়তো 135, 140-র মধ্যে মোস্টলি ছিল। সাকসেসফুল ইন দ্য টেস্ট ক্রিকেট। খালেদ আহমদ অন দি আদার হ্যান্ড অনলি টেস্ট ক্রিকেট খেলেছে, বাট সেও কিন্তু কনসিস্টেন্টলি খেলে গেছে। আমি বলছি না যে সে মানে অনেক কয়টা উইকেট নিয়ে বেরিয়েছে, বাট হি হ্যাজ ডান হিজ জব। মোটামুটি আর্লি ব্রেক থ্রু দেওয়া, রান চেক করা, টেস্ট ক্রিকেটের যেগুলো দরকার, ওই করিডরে বোলিং করা, মেনটেনিং গুড লাইন অ্যান্ড লেংথ উইথ আ লিটল বিট অফ কনসিস্টেন্ট পেস অ্যান্ড বাউন্স এর মধ্যেও আছে। সুতরাং আমাদের বোলাররা ফাস্ট বোলিংয়ের যেসব গুণাবলী সবটাই আয়ত্ত করেছে উইথ এ আন্ডার গুড টিউটরেজ অফ কোর্টনি ওয়ালশ। আমরা অ্যালেন ডোনাল্ডকে পেয়েছি, ওটিস গিবসনকে তো এরা পায়নি। দেন রিসেন্টলি আমাদের যে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার শন টেট, দে ওয়ার ইন গুড হ্যান্ডস। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারা যা ফিটনেস লাগে, যে ধরনের মেন্টালিটি লাগে, সব কটাই আমাদের ফাস্ট বোলারের মধ্যে রয়েছে। রাইট। আমরা একটু তাইজুলকে নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা পেসারদের নিয়ে বারবারই কথা বলছি, অস্ট্রেলিয়ার উইকেট বললেই হয়তো, বাট তাইজুল সেখানে কি এক্সপেক্ট ফ্যাক্টর হয়ে উঠতে পারেন কিনা, বা একটা সারপ্রাইজিং প্যাকেজ হতে পারেন কিনা? যদি সামান্যটুকু যদি অ্যাসিস্ট্যান্স পায়, ইয়েস, সে বিদেশের মাটিতেও সে 5 উইকেটস পেয়েছে, এমন না যে সেটা পায়নি। তাইজুল ইসলাম আমি মনে করি যে one of the most key players of Bangladesh side. তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাগ্রেশন, সে হয়তোবা ওরকম হাই প্রোফাইল কেউ না, বাট মাঠে যদি আমরা দেখি তার ইভেন ব্যাটিংয়ে গিয়েও যদি আমরা দেখি,
হি গিভস ইট ইজ অল, সে তার উইকেট দিয়ে আসে না। সুতরাং হি ইজ ও একটা খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার, এবং যদি একটুখানি উইকেটে সামান্যটুক সহায়তা পায় সুযোগ পায় তিনি তাইজুল ইসলাম perform মেক করবেন। রাইট, আমরাও আশা করতে পারি। ইশতিয়াক ভাই, আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে আরেকটা বিরতি নেব। এখন ওটা নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন মাঠে। ইশতিয়াক ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই টেস্টে বাংলাদেশ নামবে কোন উদ্দেশ্যটা নিয়ে? 4টা অপশান দিই আমি আপনাকে। অপশান এতে থাকবে হচ্ছে জেতার জন্য, এরপরে হচ্ছে সম্মানজনক হার, কোনো মতে ড্র করা অথবা অথবা হচ্ছে কোনো মতে 5 দিনে নিয়ে যাওয়া। এখন আমি মনে করি যে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে, কম্পারেটিভ ক্রিকেট খেলবে, 5টা দিন ডমিনেট করতে চাইবে, এবং সেটাতে হার জিত যাই যেভাবে হোক না কেন অস্ট্রেলিয়াকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে উই আর হিয়ার টু প্লে গুড ক্রিকেট, give you a fight, and in the process if you win fine, but তারা সব টেস্ট ম্যাচ ক্যাপ্টেনই বলে আমরা যাচ্ছি জিততে, সো এটা বলতে হয় বলে অনেক সময় বলে, বাট যে জিনিসটা তারা করার চেষ্টা নিশ্চয়ই না বললেও করবে, সেটা হচ্ছে যে দে উইল গো অ্যান্ড প্লে গুড ক্রিকেট ইন 5 days, অ্যান্ড সেশন বাই সেশন যে টেস্ট ক্রিকেটের যেগুলো প্রয়োজন, বি ডমিনেন্ট ইন অল দ্য সেশন, সেটা যদি ওই অ্যাপ্রোচ যদি সেশন বাই সেশন যদি খেলার করেন, নট ট্রাই টু প্রুভ টু মাচ বাট ট্রাই টু ডু হোয়াট ইজ রিকোয়ার্ড, যেটা অর্জন করেছে, যে এত দিন ধরে টেস্ট ক্রিকেট খেলছে, এখন এই যে রিসেন্ট সময়কার যে জয় যে আমরা দেখছি, ওয়াই? বিকজ উই হ্যাভ লার্ন হাউ টু, অ্যান্ড উই আর লার্নিং, উই আর স্টিল ইন দ্য লার্নিং প্রসেস, অ্যান্ড উই আর অ্যান ইমপ্রুভ সাইড। এটারই ধারাবাহিকতারা আমি এক্স্যাক্টলি নিজেরা যা অর্জন করেছে সেটির একটা প্রমাণ সেখানে রেখে আসা। আমরাও সেটাই আশা করব, বাংলাদেশ একেবারেই বাজেভাবে হারবে না, বা বাংলাদেশ নিজেদের অন্তত সামর্থ্যে জানানটা সেখানে আশা করি সেটাই। ইশতিয়াক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। মাধ্যমে শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।